সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার, বলছেন সেনাপ্রধান। ঢাকায় 31st নাইটে আতশবাজি ও পটকা ফুটানোর উৎসব, দগ্ধ 2 শিশু। ইসকনে 202 অ্যাকাউন্টে জমার পরিমাণ 200 কোটির উপরে। আন্দোলনকারীরা শেখ হাসিনার জায়গায় দাঁড়িয়ে গেছেন, বলছেন সিপিবি সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা আওয়ামী লীগের উপর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার, বলছেন সেনাপ্রধান। সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি, তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবে সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনি শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা যখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন, আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছে, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। আমার অতীত অভিজ্ঞতায় বলে, যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদ জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখনো সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব, এটা একটা সাংস্কৃতিক ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই। ঢাকায় 31st নাইটে আতশবাজি ও পটকা ফুটানোর উৎসব, দগ্ধ 2 শিশু। ঢাকায় 31st নাইট উপলক্ষে 31শে ডিসেম্বর রাত 12টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফুটাতে থাকে। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চস্বরে গান বাজানো চলমান থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরই নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না ওড়ানো ও আতশবাজি এবং পটকা ফুটানো নিষেধ। তবুও চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফুটানোর উৎসব। এদিকে ধানমন্ডির 4 নম্বর রোড এলাকায় ফানুস পড়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। দিনগত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফুটানোর কারণে 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারহান, তার শরীরে 15% দগ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি। তাদের পরিবার বলেছে, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফুটানোর কারণে তারা দগ্ধ হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক রাত 1:45টায় জানান, উড়ন্ত অবস্থায় একটি ফানুস ধানমন্ডি 4 নম্বর রোডের একটি সুপার শপের ওয়েস্টেজ মালামালের মধ্যে পড়লে সেখানে প্রচন্ড ধোঁয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস 2টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে। মগবাজার মোড় এলাকার স্থানীয় বেশ কিছু বাসিন্দা জানান, মগবাজার টিউলিপ সেলুনের পাশের গলিতে রাতভর গান বাজনা ও খাওয়া দাওয়া ও পটকা ফুটানোর মহড়া চলে। এতে আশপাশের লোকজন আতঙ্কে রাত কাটাতে থাকে। শিশুরা একটু পরপর কেঁপে ওঠে, কান্নাকাটি শুরু করে। ইসকনে 202 অ্যাকাউন্টে জমার পরিমাণ 200 কোটির উপরে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্নেশন বা ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে 202টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব ব্যাংক অ্যাকাউন্টে 236 কোটি 42 লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত 29শে নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে 223 কোটি 73 লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে 12 কোটি 94 লাখ টাকা। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে 3 কোটি 92 লাখ টাকা জমা হয়েছিল,
যার প্রায় পুরো অর্থ উত্তোলন করা হয়েছে। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে। গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানিয়েছে, গত 30 নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইসকনের 17 জন ব্যাংক হিসাবে লেনদেনে 30 দিন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন বিএফআইইউ। ওই দিনই বিএফআইইউ এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের ও নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল। আন্দোলনকারীরা শেখ হাসিনার জায়গায় দাঁড়িয়ে গেছেন, বলছেন সিপিবি সভাপতি। সংস্কারের জন্য নির্বাচন পরে নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে, দল তৈরি করার জন্য নির্বাচনে বিলম্ব করা হচ্ছে। গত 5ই আগস্টের পর গণতন্ত্রের শত্রু শেখ হাসিনার জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের 16 বছরের শাসনের অবসান হয়। সে পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের শত্রু শেখ হাসিনা থাকলেও এরপর সে জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছেন। এই কারণে বলা হচ্ছে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও, জাতীয় সঙ্গীত বাতিল করা, বৈষম্য একটা শব্দ ব্যবহার করছে তারা, কিন্তু সেটা দূর করার ধারে কাছেও নেই তারা। সেই লড়াইও হবে, সাধারণ ছাত্ররা আর আসছে না। সেজন্য বহু দলের সঙ্গে মিলে তারা ভিতরটা শক্তিশালী করতে চাচ্ছে। কমরেড মনি সিংহের 34তম প্রয়াণ দিবস উপলক্ষে সভা হয়। বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সভা আয়োজন করে কমরেড মনি সিং ট্রাস্ট। সভায় সিপিবি সভাপতি বলেন, দেশে অতি দ্রুত নির্বাচন দরকার। সংস্কারের জন্য নির্বাচনের পর নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে, দল তৈরি করার জন্য নির্বাচনে বিলম্ব করা হচ্ছে। গণতন্ত্র ছাড়া এই ফোর্স সাইজ করা যাবে না। শাহ আলম বলেন, ওবায়দুল কাদেরের টোন, শেখ হাসিনার টোন এই ছেলেগুলোর মধ্যে দেখছি। সেজন্য ইমিডিয়েট দেশকে নির্বাচনের রোডম্যাপে ঢুকাই দিতে হবে, তাহলে এরা মার্জিনালাইজ হয়ে যাবে। গত 11 নভেম্বর বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার প্রসঙ্গ টেনে সিপিপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, খুবই অন্যায় কাজ। আমরা অন্যদের মতো ইতিহাসকে বিকৃত করতে চাই না। মুজিবের ছবি থাকবে, কিন্তু আমার প্রশ্ন, মাওলানা ভাসানীর ছবি, কমরেড মনি সিংহের ছবি এখানে নাই কেন? শেরে বাংলার ছবি থাকুক, জিয়াউর রহমানের ছবি থাকুক, কর্নেল তাহেরের ছবি থাকুক। বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্র পরিচালনার কাজ চলছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার বিপ্লবী বা স্বাভাবিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার। এই কথার মধ্য দিয়ে তাদের কাজকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ করে দিতে হবে, সেটা না করে এখন আপনারা বলা শুরু করবেন মনে হয় চিরদিন দরকার সংস্কার পার্টির সরকার। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার পরিণত হয়েছে, আর আফগানিস্তানও কাঁধের ওপর শ্বাস ফেলছে, মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, বাংলাদেশ কি সেই ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে? এখানে জনপ্রতি আয় $10,000 হয়ে লাভ কি? যদি নারী স্কুলে যেতে না পারে, সংস্কৃতি বিকাশ করতে না পারে, সংস্কৃতির ওপর আঘাত কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে মৌলবাদী শক্তি। আলোচনা সভার শুরুতে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা আওয়ামী লীগের উপর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরো অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চিন্তা চলছে বলে মনে করছে বিএনপি। দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে দলটি মনে করছে। দেশে এই যে পরিস্থিতি তৈরির চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করেন দলটির নেতারা। এর পরিপ্রেক্ষিতে আরো সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেটা হলে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় 72-এর সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজধানীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোর আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই তারা এই কাজে অগ্রসর হয়েছে। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এদিন একটি এজেন্ডা ছিল, সেটা হলো ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার নতুন উদ্যোগ। আলোচনায় বিএনপি নেতারা এই প্রসঙ্গ নিয়ে নানা অভিমত ব্যক্ত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা, তাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করেছে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির কেউ কেউ সেই প্রশ্ন তোলেন। বিএনপির মূল্যায়ন হচ্ছে, ছাত্র আন্দোলনে এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে সন্দিহান দলের সব নেতা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।